যুদ্ধে হারিয়েছে পরিবার, রয়ে গেছে কেবল সন্দেহ আর ষড়যন্ত্রের ছায়া। সত্য খুঁজতে এক সাহসী মেয়ে লুকিয়ে ঢুকে এক পতিত পরিবারের মাঝে, কিন্তু সেই সত্যের খোঁজে মেয়ে জন্ম নেয় এক অপ্রত্যাশিত সম্পর্ক। যে সম্পর্ক শুধু ভালোবাসা নয়, এটা বিশ্বাস আর বেঁচে থাকার লড়াই, যেখানে প্রতিটি হাসির আড়ালে আছে অজানা ভয়, আর প্রতিটি নীরবতায় লুকিয়ে আছে না বলা কথা। সূক্ষ্ম দৃষ্টি আদান প্রদান করে শুরু হয় এক টান, যেখানে ভালোবাসা আর দায়িত্ব দুটোর মাঝে আটকে পড়ে দুজনেই। কিন্তু যত তারা কাছে আসতে থাকে, ততই বেড়ে ওঠে বিপদ, বেড়ে ওঠে সত্য চাপা দেওয়ার চেষ্টা। সত্য প্রকাশ পেলে কি তারা একে অপরকে ধরে রাখতে পারবে, নাকি ভালোবাসাই হয়ে যাবে তাদের সবচেয়ে বড় পরীক্ষা? এই হলো ফাইট ফর লাভ, যেখানে ভালোবাসা মানে শুধুই অনুভূতি আর একটা যুদ্ধ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে রিভেঞ্জ রোমান্টিক ড্রামাটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা সত্যি খুবই সুন্দর আর অতুলনীয়। আশা করব তোমাদের কাছে এই ড্রামাটা খুবই ভালো লাগবে। তাহলে চলো বেশি দেরি না করে ড্রামাটা শুরু করা যাক। আর ড্রামাটা শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ড্রামার শুরুতেই আমরা একটা লাল কাপড় পরা মেয়েকে দেখতে পাই, যে হলো আমাদের এই ড্রামার নায়িকা, আর তার নাম হলো চু ও, যাকে সবাই লেডি চু বলেই জানে। সে এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং সে নিজেকে খুবই স্ট্রং ভাবে তৈরি করেছে। তার বাবা অনেক আগেই একটা যুদ্ধে মারা গিয়েছে। এরপরে আমাদের এই ড্রামার হিরোকে দেখানো হয়, যে একটা যুদ্ধ থেকে ফিরে আসছিল। লেডি চু যখনই জানতে পারে যে যুদ্ধ থেকে ওরা সবাই ফিরে আসছে, তখনই ও একটা নৃত্য করতে শুরু করে। ওর নৃত্য দেখার জন্য ওখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছিল। শহরের একদম রাস্তার মাঝখানে ও এই নৃত্যটা করছিল। পরে এখান থেকে যখন সৈন্যরা ভিতরে প্রবেশ করবে, সেটা আর করতে পারে না। এটা হলো আমাদের ড্রামার হিরো, যার নাম হলো ইয়ান। ইয়ান হলো ওই বংশের ছোট ছেলে। তার সাম্রাজ্যের নাম হলো বই, আর তার আরো 6টি ভাই আছে। তারা 7 ভাই একসঙ্গে যুদ্ধ করে জিতে তবে ফিরে আসছিল। এরপরে আমরা সেন নামের অন্য একটা ছেলেকে দেখতে পাই, যে আজকে একজন ডিউকের মেয়েকে বিয়ে করতে যাচ্ছিল। আর এই ছেলের সাথেই মূলত সম্পর্ক ছিল লেডি চুয়ে। তো এই লোক যে রাস্তা দিয়ে বিয়ে করতে যাচ্ছিল, সেই রাস্তায় লেডি চু দাঁড়িয়েছিল। তো আমাদের একটুখানি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। লেডি চু এই ছেলেকে অনেক ভালোবাসতো, কিন্তু এই ছেলে তার ভালোবাসার মূল্যায়ন করেনি এবং তাকে ধোঁকা দিয়ে ডিউক অফ লিংয়ের মেয়েকে বিয়ে করছে। ওর কাছে অনেক ভালোবাসা ভিক্ষা চেয়েও লেডি চু সেই ভালোবাসা পায়নি। সেন ভাবছিল যে ও আজকে যেহেতু বিয়ে করতে যাচ্ছে, ওর বিয়েটা আটকানোর জন্যই বোধহয় লেডি চু এইভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এবং ওর পিছনের সমস্ত লোকজন থেমে গিয়েছে, কারণ রাস্তাটা ব্লক হয়ে আছে। এখন একটা কি কাণ্ড বলুন তো? একদিকে দেখা যায় বিজয়ের বেশে কিছু বীর ফিরছে, আর অন্যদিকে একটা লোক বিয়ে করতে যাচ্ছে। দুই দিক থেকে একদমই একটা জটলা পাকিয়ে গিয়েছে আর কি। এদিকে আমরা ওই বংশের আরো 6টি রাজপুত্রকে ফিরে আসতে দেখি। ওরা এসে ওদের ছোট ভাইকে বলে, তোকে না আগেই পাঠালাম সংবাদটা দিয়ে দিতে, কিন্তু তুই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছিস কেন? এটা হলো একদম বড় ছেলে, যার নাম হলো ওই জুন। তো ওই জুন এদের দুজনের কথোপকথন দেখছিল। ওরা একটা ব্রিজের উপরে কথা বলছিল, যেখানে সেন এসে লেডি চুকে বলছিল, আজকে আমার বিয়ে, আর আমি চাই না আমার বিয়ে তোমার কারণে ভেঙে যাক। লেডি চু তখন বলে, কে তোমার বিয়ে আটকাচ্ছে? আমি অন্য একটা কারণে এখানে এসেছি। এটা বলে ও নিচে নেমে আসে আর ওই জুনকে লক্ষ্য করে বলে, আজকে তো আমি ওই জুনের সঙ্গে কথা বলতে এসেছি। তোমরা বিজয়ের বেশে ফিরে এসেছো, সেই জন্য তোমাদের অভিনন্দন, কিন্তু ওই জন ভাইয়া, আজকে তোমাকে আমি অন্য একটা কথা বলতে চাই। এটা বলার সাথে সাথে ও ওর দাসীর দিকে তাকালে ওর দাসী উপর থেকে একটা ফুলাপের বল ছুড়ে দেয়, যেটা পাপড়ির মতো করে ঝরতে শুরু করে। এখানে বেশ রোমান্টিক একটা আবহাওয়া ক্রিয়েট হয়। এদের সবাই অবাক হয়ে যায় এবং একটা লেটারও ছুড়ে দিয়েছিল লেডি চু, যেটা আবার ওই ইয়ান ধরে ফেলে। মূলত ওর বড় ভাই অর্জুনের উদ্দেশ্যে ছোড়া হয়েছিল লেটারটা, কিন্তু ওই ইয়ান এটা ধরে বলে, তুমি কি খেলা শুরু করেছো এখানে সবার সামনে একটা মেয়ে হয়ে? তুমি এভাবে আমার ভাইকে ইমপ্রেস করছো? ও জুনকে তখন বলে যে, আমি আপনাকে বিয়ে করতে চাই, আমি আপনাকে মনে মনে অনেক পছন্দ করি, আপনি অবশ্যই আমার এই ব্যাপারটাকে একটু ভেবে দেখবেন। ওই জন তখন বলে যে, ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে ভেবে তারপর তোমাকে উত্তর দেব। এরপরে যখন লেডি চু বাড়িতে আসে, তখন ওর ছোট বোনের উপর খুবই রাগারাগি করে আর বলে, তোমার কি কোনো মান সম্মান কোনো কিছুই নেই? রাস্তার মাঝখানে এইভাবে মান সম্মান নষ্ট করে আবার বাড়িতে ফিরে এসছো? ওর মা ওর সাথে অনেক রাগারাগি করলে ও ঠান্ডা স্বরে ওদেরকে জবাব দেয় আর বলে, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি, আমার রাস্তার মাঝখানে তোমরা আসবে না। কিন্তু রাতের বেলা দেখা যায় যে ওই জন মনে মনে কিন্তু এর কথাই ভাবছে, ওর আসলে হলোটা কি। যাই হোক, এদিকে লেডি চু এবার ওর ভাইয়ের সঙ্গে দেখা করতে আসে। ওর ভাই বলে, তুমি আজকে যে কাজটা করেছো তা কি ভেবে চিন্তা করেছো, নাকি এর পিছনে তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে? ও তখন ওর ভাইকে চুপি চুপি কিছু কথা বলে, যেটা আমাদেরকে শোনানো হয় না, তবে একটু পরেই শুনতে পাবেন। এদিকে ওই জন সেই লেটারটা পড়ছিল।
বলেছিল যে ওকে রাত্রির বেলা দেখা করতে বলেছে লেডি চু। এখন ওই জন্য যদি মত থাকে ওর দেখা করে তবে একটা জায়গায় আসতে বলা হয়েছে। তবে ওই জন্য সেই জায়গায় আসে লেডি চু। তখন এসে বলে নিশ্চয় আপনি আজকে সকালবেলায় আমি যে কাণ্ডটা ঘটিয়েছি তাতে আপনি আমার উপর রাগ করেননি, সেই জন্য এখানে এসেছেন। জুন বলে আপনি খুব সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে, তার সত্ত্বেও কেন এইভাবে নিজের রেপুটেশন নষ্ট করছেন? তো তখন একটা টোকেন তুলে বলে আমি একটা বিশেষ কারণে আপনাকে তখন ওই কথাগুলো বলেছি। আর তখনই আমাদের লেডি চুয়ের সঙ্গে ওর ভাইয়ের কথোপকথন শোনানো হয়। মূলত এখান থেকে কয়েক বছর আগে ওর ভাই এবং ওর বাবা দুজনেই যুদ্ধ করতে গিয়েছিল, আর নর্থ চি নামক একটা রাজ্যের সঙ্গে ওদের যুদ্ধ হয়েছিল। তবে ওই যুদ্ধ করতে গিয়ে ওর বাবা মারা যায় আর তার ভাই খুবই ইনজর্ড হয়ে ফিরে আসে। লেডি চুয়ের ভাই আজও পর্যন্ত অনেক অসুস্থ, সেখান থেকে সে কোর্ট পর্যন্ত আর যায় না। তবে এই ব্যাপারটাকে কেউ কখনো খতিয়ে দেখেনি অন্য একটা রাষ্ট্রের কাছে কিভাবে এদের রাষ্ট্রের গোপন নথিগুলো পাচার হয়েছিল বা কিভাবে পাচার হয়েছিল সেটা খুঁজতে মূলত লেডি চু এই জার্নিটা শুরু করেছে। লেডি চু জানে যে তার রাজ্যের ভিতরে কেউ একটা ষড়যন্ত্র করেছিল আর যার জন্য তার বাবা মারা গিয়েছে আর আজকে তার ভাই পঙ্গু হয়ে পড়ে আছে। লেডি চু এজন্যই মূলত ওই জুনকে বিয়ে করতে চেয়েছে যাতে ওই জুন এই কেসটা তদন্ত করে, আর সেজন্য সে নিজের টোকেনটা ওকে দিয়ে দিতে চায় ওই জুনের কাছে। জুন বলে আমি জানতাম যে ভিতরে ভিতরে তোমার কোনো মোটিভ আছে, কিন্তু তুমি আমার কাছে এসে কেন সাহায্য চাইলে? এরকমও তো হতে পারে যে নর্থ রাজ্যের সঙ্গে আমি হাত মিলিয়েছি, আমার কারণেই হয়তো তোমার বাবা মারা গিয়েছে, তোমার ভাইয়ের ইনজর্ড হয়ে পড়েছে, তুমি আমাকেই বা কেন বিশ্বাস করলে? লেডি চু তখন বলে আমি আপনাকে বিশ্বাস করি, আপনার পুরো পরিবারকে বিশ্বাস করি, কারণ আপনার একটা লয়াল ফ্যামিলি, আপনার 7 ভাই এবং আপনার বাবারা সবাই এই দেশকে অনেক ভালোবাসেন। সেই জন্য আমার মনে হয়েছে আপনি ছাড়া এই কেসের তদন্ত আর কেউ করতে পারবে না। জুন তখন বলে তুমি একদম শিওর যে আমাদের ক্রসবো অন্য আমাদের শত্রুপক্ষের রাজ্যের কাছে পাচার হয়েছে? লেডি চু বলে অবশ্যই, আমার কাছে প্রমাণও আছে। ঠিক তখনই আমরা ওদের বাকি 6 ভাইকে দেখতে পাই যারা গোপনে এদের কথা শোনার চেষ্টা করছিল, কারণ তাদের বড় ভাই প্রেম করছে এই ব্যাপারটা তাদের খুবই ইন্টারেস্টিং লাগে। যদিও এদের ভিতরে খুব একটু রাগ হচ্ছিল ইয়ানের, কারণ ইয়ান আবার জুনকে অনেক ভালোবাসে আর তার সঙ্গে একটা মেয়ে যে এই সব করছে তাও তার সহ্য হচ্ছে না। তো ওদের মাঝখানে তখন ইয়ান চলে আসে। ওর ভাই বলে ঠিক আছে আজকে আমাদের কথাবার্তা এই পর্যন্ত থাক, আজকে বরং আমরা আসি। এবার ইয়ান জিজ্ঞাসা লেডি চুকে যে কেন সে তার ভাইয়ের পেছনে লেগেছে। লেডি চু বলে তুমি কি সেটা জানতে চাও? যদি জানতে চাও তাহলে তুমি আমার সঙ্গে লড়াই করো, যদি তুমি আমাকে হারাতে পারো তাহলে আমি তোমাকে কারণটা বলবো। কিন্তু লেডি চুকে ও হারাতে পারে না। ইয়ান বলে ঠিক আছে, যেদিন তোমাকে আমি হারাতে পারবো কারণটা না হয় সেদিনই শুনবো। এরপরে আমরা ওই ফ্যামিলিকে দেখতে পাই। ওই ফ্যামিলি আসলে একটা অনেক বড় একটা ফ্যামিলি। ওই ফ্যামিলি প্রায় 5 ভাই বিয়ে করে ফেলেছে, তাদের বাবা মা এবং ভাই ভাবি সবাইকে দিয়েই এই পরিবারটা অনেক বড় এবং খুবই হ্যাপি একটা ফ্যামিলি। ওরা সবাই একসঙ্গে বাস করে। ওই ফ্যামিলি সব থেকে বড় ছেলে জুন এবং সব থেকে ছোট ফেলে ইয়ান ব্যতীত ওরা সবগুলো ভাই বিয়ে করে ফেলেছে। অনেকে ছেলে মেয়েও আছে এবং তাদের সবারই অনেক সুখের ফ্যামিলি। যাই হোক, এদিকে আমরা আবার দেখতে পাই যে ওই জন্য ওই ক্রাসবোর্ডটা নিয়ে একটুখানি টেস্ট করে দেখে এবং ও বুঝতে পারে যে এর ভিতরে অসঙ্গতি আছে। পরের দিন আমরা একটা জটিলশীল মিনিস্টারকে দেখতে পাই, যে লোকটি এখানে মূলত অপমান করছিল লেডি চুকে এবং লেডি চুকে বলছিল আগামীকাল সারে রাস্তায় সবার সামনে প্রকাশ্যে জুনকে প্রপোজ করেছো। এই লোকের নাম হলো চাউয়ান, সে মূলত মিনিস্টার এবং সবার সামনে চু ফ্যামিলিকে অত্যন্ত অপমান করছিল আর বলছিল জুন তো কখনোই তোমাকে মেনে নেবে না, তোমার মতো একটা বাজারি মেয়েকে কেই বা বিয়ে করতে চাইবে। তখন লেডি চুয়ের অনেক রাগ হয়ে যায়। এখানেই সেন ও এসেছিল, মানে তার প্রাক্তন প্রেমিক। তো এর কিছুক্ষণ পরে আমরা জুনকে এবং ইয়ানকে এদিকেই আসতে দেখি। জুন তখনই এসে বলে কি আপনাকে বলেছে যে আমি ওকে মেনে নিইনি? আবার চুপি চুপি ইয়ান কিন্তু কিছু পাথরও ছুঁড়ে মেরেছে চাউয়ানের কপালে, তাতে ওর কপালটা অনেক কেটেও গিয়েছিল। যাই হোক, এখানে ইয়ান এবং জুন দুজনেই অপমান করে চাউয়ানকে আর বলে যে তুমি নিজেকে সংযত করো আর মেয়েদের অপমান করা বাদ দাও। তখন চাউয়ান বলে তোমাদের 2 ভাইকে আমি দেখে নেব, ভুলে যেও না আমি একজন মিনিস্টার। ঠিক তখনই রাগ হয়ে যায় লেডি চুয়ের এবং ওর হাতে থাকা চাবুক দিয়ে ওকে আঘাত করতে গেলে তখনই সেনের স্ত্রীর সামনে এসে যায়। তখন সেন তার স্ত্রীকে সামলে নেয়। তখন চাবুকের আঘাতে উপর থেকে একটা কাপড় নিচে পড়ে যায় আর তার ভিতরে ইয়ান এবং একই সাথে লেডি চু দুজনে ভিতরে আটকে যায় এবং কিছুক্ষণ পরে আবার দুজনে বাইরে বের হয়ে আসে। যাই হোক, জুন বলে এখানকার কাহিনী মিটে গিয়েছে, চাউয়ান তুমি আমাদের উপর রাগ করো না। কিন্তু চাউয়ান বলে তোমাদেরকে আমি দেখে নেব আর ওই লোকটাকে একটু মনে রাখবেন, পরে মনে হবে ওকে কুচি কুচি করে কাটি। যাই হোক, এখান থেকে ইয়ান চলে যায়। তারপর ওর ভাই বলে আমি তোমার জন্য বাড়িতে ওয়েট করব, কারণ ওর ভাই এখন একটা আলাদা করে লেডি চুয়ের সঙ্গে সময় কাটাতে চাচ্ছিল। এদিকে লেডি চুয়ের ভাই ভাবছিল যে আসলে কি লেডি চু উদ্ধার করতে
করতে পারবে যে কে বা কারা আমাদের শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়েছে। অন্যদিকে ইয়ানকে দেখতে পাই ইয়ান এবং তার সঙ্গে যে সহকারী থাকে তারা দুজনেই জঙ্গল দিয়ে কোথাও একটা যাচ্ছিল আর ওদেরকে ফলো করছিল লেডি চু এর দাসী। লেডি চু আসলে খুঁজে বের করার চেষ্টা করছিল যে ওই ক্রসবো গোলাটি কোথায় তৈরি হয়। ওই মিলিটারি বুড়োটাও খুঁজে দেখার চেষ্টা করছিল। এদিকে জুনের সঙ্গে আলাদা করে কথা বলে লেডি চু। এখানে ওরা ওইসব নিয়ে কথা বলছিল, কিন্তু ইয়ান তো তখনই ঘুরে ফিরে এখানে চলে এসেছে আর ইয়ানের এখনো রাগ হচ্ছে। এই মেয়েটি ওর ভাইয়ের সঙ্গে অভিনয় করছে দেখে তখন ও একটা খরগোশ ধরার নাম করে এদিকেই আসে এবং ওর ভাইকে আর লেডি চু এর সঙ্গে কথা বলছিল যে তার মধ্যে ও বাঁ হাত ঢুকিয়ে দেয়। তারপর ওরা ওখান থেকে চলে আসে। এদিকে লেডি চু এর দাসী বলে আমি ওদেরকে ফলো করছিলাম কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে ওদেরকে আর খুঁজে পাইনি। লেডি চু বলে ঠিক আছে, আমাদের হাতে সময় আছে, পরেও দেখা যাবে। এদিকে ভাইয়ের সঙ্গে আজকে ইয়ান বলছিল তুমি কি সত্যি কি লেডি চু এর প্রেমে পড়ে গিয়েছো? ও কিন্তু ওসব অভিনয় করছে। কিছুদিন আগে ও সেনের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছে আর এর ভেতরে ও তোমাকে অ্যাব্রুজ করার চেষ্টা করছে। এটা আমার ভালো লাগছে না। জুন তখন বলে আরে তুমি বাদ দাও তো, আমাদের ভিতরে অন্য কোনো ঘটনা আছে, তোমাকে এত জানতে হবে না। যাই হোক এর পরের দিন লেডি চু একটা মেকানিজম নিয়ে আসে। এটা মূলত একটা মেশিন টাইপের একটা কিছু ছিল যেটা ক্রসবোতে ইউজ করা হতো। তো এটাই হলো প্রমাণ যে আমাদের দেশের কেউ একজন অন্য দেশের সঙ্গে হাত মিলিয়েছে। লেডি চু বলে এটা আমার বাবা বা ভাই কেউ একজন পেয়েছিল এবং এটাই একমাত্র প্রমাণ যে আমাদের আইডিয়াগুলো অন্যরা চুরি করেছে। আপনি এটা নিয়েই মূলত কাজটা করতে শুরু করুন। এদিকে সাত ভাই সবসময় বাড়িতে প্র্যাকটিস করত। ওরা নিজেদেরকে আরো বেশি করে স্ট্রং করার চেষ্টা করত। তখনই ওদের বাবা আসে। ওর বাবা এই সাত ছেলেকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করে। ওর বাবা এসে বলে তোমাদেরকে একটা কথা জানাতে চাই, আমাদের একটা যুদ্ধে যেতে হবে। যুদ্ধে যাওয়ার আগে জুন একটা চিঠি লিখে সোজা আসে চু ফ্যামিলিতে লেডি চু এর সঙ্গে দেখা করতে। লেডি চু এর সঙ্গে দেখা করতে চাইলেও জানতে পারি লেডি চু এখন বাড়িতে নেই। জুন তখন ওই লোকের কাছে একটা লেটার দিয়ে বলে যে এই লেটারটা তোমাদের ম্যাডামের কাছে দিয়ে দিও, এটা কিন্তু একটা আর্জেন্ট লেটার, মনে করে ওকে দেবে আর বলবে যে আমি এসেছিলাম আর আমি যুদ্ধে যাচ্ছি, তার সঙ্গে আর দেখা হবে কিনা জানি না। এটা বলে লেটার দিয়ে জুন এখান থেকে চলে যায়। আপনারা এই ড্রামাটা শেষ করার পরে এই সিনগুলো আবারও দেখবেন, আপনাদের গায়ে হয়তো কাঁটা দিয়ে উঠবে। যাই হোক এরপরে আবারও সাত ভাই নেমে যায় এবং ওদেরকে যুদ্ধে যাওয়ার আগে সবাইকে একটা করে স্টিক তুলতে হতো, যে কোন দায়িত্ব পালন করবে। তো প্রথমে স্টিকটা তোলার জন্য ভিতরে আসে ইয়ান যে স্টিকটা তুলেছিল এখানে ওদের লেখা ছিল যে ও গার্ডের দায়িত্ব পালন করবে। ইয়ান এতে খুবই রেগে যায় আর বলে আমি গার্ডের দায়িত্ব পালন করব না। ওর বাবা বলে যে স্টিক তুলবে তাকে সেই দায়িত্বই পালন করতে হবে। তো ওর বাবা এবং ওর মা এখানে থাকা ওর আরো ভাবিরা সবার কাছ থেকে ওরা বিদায় নিতে থাকে, কারণ এই যে যুদ্ধে যাচ্ছে, যুদ্ধে যাওয়ার আগে পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার বীরদের কাজ। হয়তো বা ওই যুদ্ধ থেকে ওরা ফিরে নাও আসতে পারে, কিন্তু তার সত্ত্বেও ওরা সবাই জানে যে ওরা খুবই ভালোভাবে যুদ্ধ করেই হয়তো ফিরে আসতে পারবে। তাই বীর বেশে ওরা বের হয়ে যেতে থাকে, সাথে কিন্তু ওদের বাবাও গিয়েছিল। যাই হোক এদিকে লেডি চু যখন বাড়িতে আসে তখন ওদের বাড়ির সেই গার্ডটা বলে যে আপনার সঙ্গে জুন দেখা করতে এসেছিল আর এই লেটারটা দিয়ে গিয়েছে। লেটারটা পড়ার সাথে সাথে ও এখান থেকে দৌড়ে সোজা চলে যায় সিটি গেটের সামনে, কারণ এক্ষুনি তো ওরা এখান থেকে বেরিয়ে যাবে যুদ্ধের জন্য। এদিকে সাদা জামা পরা আমাদের এই রাজ্যের ক্রাউন প্রিন্সকে দেখানো হয়, যার মাথায় কোনো ঘিলু তো নেই, আবার সে ক্রাউন প্রিন্স। যাই হোক সেও কিন্তু এই যুদ্ধে যাচ্ছিল, কিন্তু সে উপদেষ্টা হয়ে যাচ্ছিল। এদিকে এরা যখন গেটের ভিতর দিয়ে বাইরে বের হয়ে গিয়েছিল প্রায়, তখনই সেই সময় লেডি চু ওই গেটের উপরে পৌঁছে যায় এবং জোরে ওইজনকে ডেকে বলে আমি তোমার চিঠি পেয়েছি, আমি তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করব। আমি জানি তুমি সাবধানে যুদ্ধ করে তবেই ফিরে আসবে, যতদিন না তুমি ফিরে আসছো ততদিন আমি ওয়েট করব। তখন ইয়ান ওর দিকে একবার তাকায় আর ভাইকে বলে ও কি সত্যি তোমাকে ভালোবাসে? আমি এখনো বুঝতে পারছি না। এদিকে লেডি চু সেই লেটারটা আবারও দেখে, যে লেটারে ওইজন লিখেছিল আমি হয়তো বা কোনো কিছুর একটু কিনারা করতে পেরেছি, তবে আমি যুদ্ধে যাচ্ছি, যুদ্ধ থেকে ফিরে এসে আমি তোমাকে বলবো যে এই কেস নিয়ে আমি কতটুকু এগোতে পারলাম। যুদ্ধ থেকে ফিরে এসে আমি তোমাকে বলবো কে এই জঘন্য ব্যাপারের সঙ্গে জড়িত আছে এবং তুমি আমার জন্য ওয়েট করো। যাই হোক এরপরে ওরা ক্যাম্পে পৌঁছে যায়। ওরা বেশ নিরাপদ একটা জায়গায় ওদের ক্যাম্প স্থাপন করেছিল। সবাই যুদ্ধে যাবে ঠিক আছে, কিন্তু এই ক্যাম্পের গার্ডের দায়িত্ব পড়েছে ইয়ানের উপর। ইয়ান যেহেতু সবার ছোট ভাই, ওর বড় ভাই বলে তুমি এখানটা দেখো, এখানটাও তো তোমার দায়িত্ব, তাই নয় কি? কিন্তু ইয়ান সবসময় যুদ্ধে যেতে চাইতো, ভাইদের পাশাপাশি যুদ্ধ করতে চাইতো, কিন্তু এবার ওর গার্ডের দায়িত্ব পড়েছে তাই ও এখানে গার্ডের দায়িত্ব পালন করতে চায়। এরপর ওরা সবাই যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায়। যুদ্ধ কিন্তু ধুমধুমার। এই নর্থ যে রাজ্যের সঙ্গে ওদের অনেকবারই যুদ্ধ হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই ওরা জিতে গিয়েছে। এদিকে ক্যাম্পে বসে বসে ক্যাম্প পাহারা দিতে লাগে ইয়ান এবং ও নিজের হাতের দিকে তাকিয়ে
তাকিয়ে বলে, কেন যে আমি স্টিকটা তুলতে গেলাম, ভাইদের সঙ্গে যুদ্ধ না করতে পারে আমার সত্যি মন খারাপ হচ্ছে। তখন ওর একজন গার্ড এসে বলে, আপনি এত চিন্তা করবেন না তো, আপনি এখনো একটু বিশ্রাম নিন। ও তখন বসে বসে একটা ম্যাপ দেখতে লাগে এবং ম্যাপ অনুযায়ী ও বলে, এখন নিশ্চয়ই আমার বাবা, ভাই এবং সৈন্যরা সবাই মিলে বাইদি ভ্যালিতে অবস্থান করছে। ওখান থেকে এখন যুদ্ধ করার কথা। ওরা এবার দেখা যায় যে সত্যি সত্যি বাইদি নামক একটা ভ্যালিতে গিয়ে পৌঁছায়। এখান থেকে ওদের যুদ্ধ করার কথা, আর এখান থেকে যুদ্ধ করলে ওরা জিতেও যাবে। তবে এখানে ঘটে সব থেকে ট্র্যাজেডি ঘটনাটা। এখানে মূলত একটি ট্র্যাপ আগে থেকেই করা ছিল, মানে ওদের যে ম্যাপটা তার আগে থেকেই শত্রুপক্ষের কাছে কেউ একজন চালান করে দিয়েছে। তো শত্রুরা জানতো যে ওরা এখানে আসবে, আর সেই জন্য মূলত এখানে আসার সাথে সাথে ওদের উপরে অনেক ভয়ানক ছবল চলে আসে, আর ওদের অধিকাংশ সৈন্যরাই মৃত্যুসজ্জায় লুটিয়ে পড়ে। আর সৈন্যর সাথে সাথে লুটিয়ে পড়েছিল ইয়ানের বাবা আর ভাইগুলো। মানে ওরা যখন মৃত্যুসজ্জায় লুটিয়ে পড়ছিল তখন ওদের ফ্যামিলির সঙ্গে কাটানোর সব থেকে শ্রেষ্ঠ মুহূর্তগুলো ওদের মনে পড়ছিল। একমাত্র তখন বেঁচে ছিল ওই জুন, তাছাড়া ওর বাবা ভাই সবাই মারা গিয়েছে। এদিকে যে গ্রানারিটা যে বসে বসে পাহারা দিচ্ছিল ইয়ান, সেখানেও আগুন লেগে গিয়েছে। ইয়ান এবার এই আগুন থামানোর চেষ্টা করতে গিয়ে বুঝতে পারে যে ওর ভাইরা কোন একটা ট্রাপা পড়েছে, তাই ও কিছু সৈন্য নিয়ে এদিকেই এগিয়ে আসে। তবে নর্থ জিয়ার রাজ্যে যে সৈন্য ওদের বিরুদ্ধে লড়াই করছিল তাকে ওইজন মেরে ফেলেছিল ঠিকই, কিন্তু ওইজন এখন এতটাই একা হয়ে গিয়েছিল যে অপরপক্ষের সঙ্গে ওর পেরে ওঠা সম্ভব ছিল না। ওইজন তখন দেখতে পায় যে ওর অপরপক্ষে কিছু সৈনিক এমনকি কিছু ক্রসবো ইউজ করছে যেগুলো ওদের ইউজ করার কথা ছিল। মানে ওদের ক্রসবো গুলো ওই শহরে পাচার হয়ে গিয়েছে। তবে এটা কিভাবে পাচার হলো, মানে এই কেসটা নিয়ে কিন্তু লেডি চু লড়াই করছিল। এদিকে ততক্ষণে ইয়ান ওর যে বাদবাকি সৈন্য ছিল সেগুলো নিয়ে এখানে পৌঁছে গিয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ওর বড় ভাইকে আর রক্ষা করতে পারে না। অলরেডি ও এখানে এসে সবাইকে তো হারিয়ে ফেলেছেই, আর শেষ পর্যন্ত বড় ভাই একটু জ্যান্ত মুখটা দেখতে পেয়েছিল। তখনই ওর ভাই একটা বাঁধন খুলে ইয়ানের হাতে বেঁধে দেয় আর বলে, যে কাজটা আমি সম্পূর্ণ করতে পারিনি সেই কাজটা তুমি সম্পূর্ণ করবে। কেউ একজন তো আছে যে আমাদের শত্রু পক্ষের সঙ্গে হাত মিলিয়েছে, এবং এই যে মেকানিজমটা এটা তুমি নিজের কাছে রেখে দাও। এই অস্ত্রের টুকরোটাকে অনুসন্ধান করার চেষ্টা করবে, আর সিগন্যাল ব্যুরোটা কোথায় আছে সেটাও খোঁজার চেষ্টা করবে। আর বেঁচে থাকো ভাই, জীবনে সফল হও। এদিকে রাজা যখন সমস্ত ঘটনা জানতে পেরেছে যে তার দেশের সমস্ত বড় বড় বীররাই মারা গিয়েছে, তখন ক্রাউন প্রিন্সকে ডেকে পাঠানো হয়। ক্রাউন প্রিন্স বলে, আমার কোনো উপদেশ তারা শুনেইনি। আমি বলেছিলাম বাইদি ভ্যালিতে না যেতে, কিন্তু তারা সবাই বাইদি ভ্যালিতেই গিয়েছিল, আর ওখানেই তো মেজাগারটা ঘটে গিয়েছে। ক্রাউন প্রিন্স তো এটা অনেক বড় মিথ্যা কথা বলল। সেই মূলত ওদের সবাইকে বাইদি ভ্যালিতে যাওয়ার কথা আগেই বলেছিল, আর সেই ঘটনাটাই পাচার হয়ে গিয়েছে। যাই হোক, এখানে ডিউক অফ লিঙ্ক নামের একটা লোক দাঁড়িয়েছিল, যে লোকটাও মূলত যে ক্রাউন প্রিন্স যা বলছে সেটাই সত্য। অর্থাৎ এখন সমস্ত দায়ভার চাপিয়ে দেওয়া হয় ওই ফ্যামিলির সমস্ত লোকের উপর, যারা মারা গিয়েছে তারা যেন নিজেদের ভুলেই মারা গিয়েছে এইরকম একটা দোষ দেওয়া হয়। এদিকে লেডি চুকে দেখতে পায়। লেডি চু এর হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং ওর মনে হয় যে কিছু একটা খারাপ ঘটে গিয়েছে। তাই ও জুনের ওই চিঠিটা আবারও খুঁড়ে পড়তে থাকে, এবং ও ওর জুনের এই লেখার ভিতরে কোথাও একটা যেন বিষণ্ণতা দেখতে পায়। আর সাথে সাথে ও জানতে পারে যে ওই ফ্যামিলির সমস্ত বীরেরাই মারা গিয়েছে, একমাত্র ওইয়ান বেঁচে আছে। ওইয়ান তো ভীষণ বিষণ্ণ অবস্থায় কাঁদতে কাঁদতে বাবা ভাইয়ের লাশগুলো কফিনে করে নিয়ে আসতে লাগে। এদিকে রাজা আবারও ডিউক অফ লিঙ্ককে বলে, তোমার কি মনে হয় আমাদের রাষ্ট্রের এই হেরে যাওয়ার জন্য আসলে কারা দায়ী? ডিউক অফ লিঙ্ক বলে, এর জন্য ওই ফ্যামিলি দায়ী, কারণ ওই ফ্যামিলির জন্য আরো 70 আচার মারা গিয়েছে। তারা কেন বাইদি ভ্যালিতে গিয়েছিল, কিন্তু সেখানে তো আগে থেকে একটা ট্র্যাপ করাই ছিল, এবং কেউ একটা যে নিউজটা যে বাইদি ভ্যালিতে যাবে সেটা শত্রুপক্ষের কাছে কেউ আগে থেকেই বলে দিয়েছিল। এদিকে তোর মা এবং ওর ভাইবিরা সবাই ভীষণ কান্নাকাটি করতে লাগে, যে যার কফিন ধরেই কাঁদতে লাগে। আর ওর মাকে ইয়ান এসে বারবার বলে যে আমি ওদের কাউকে রক্ষা করতে পারিনি মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক সেই সময় ইয়ান দেখতে পায় যে একটা লাল জামা পরে ঘোড়ায় চড়ে এদিকে এগিয়ে আসছে লেডি চু। কিন্তু এইরকম একটি শোকের দিন এসে কেন লাল জামা পরে এদিকে আসছে সে সবার প্রশ্ন। ইয়ান তো ওর সামনে তরোয়াল তুলেই দাঁড়ায় আর বলে, তুমি সামনে এগোবে না, বলো তুমি কোন লক্ষ্যে এখানে এসেছো। কিন্তু লেডি চু বলে, আমি তোমার ভাইকে কথা দিয়েছিলাম আমি তাকে বিয়ে করব। সাথে সাথে ওটা তার মায়ের মনে পড়ে যে যুদ্ধে যাওয়ার আগে জুন বলে গিয়েছিল যে এসে সে তার মাকে তার মানে বউয়ের মুখ দেখাতে চায়। যাই হোক, এই জন্য ওর মা ইয়ানকে বারণ করার বলে, হ্যাঁ তোমার ভাই তো আমাকে বলেছিল, হয়তো বা তাদের ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক ছিল। তখন লেডি চু বলে, আপনি ঠিকই বলেছেন, আমি ওইকে অনেক ভালোবাসি। ওই জুনকে আমি কথা দিয়েছিলাম যে আমি তাকে বিয়ে করব যখন সে ফিরে আসবে। সে যেহেতু জীবিতে ফিরে আসেনি, তাই এখন আমি মৃত ওই জুনকেই বিয়ে করব, আর এই সিদ্ধান্ত থেকে আমি নড়ব না।
না এবং ওর বাড়ি থেকে খুব ঝগড়া ঝামেলা করে বের হয়ে এটা বলে চলে এসেছে যে ওইজনকেই বিয়ে করবে। এখন বিয়ে করলে ও বিধবা হয়ে যাবে এটা ঠিক, কিন্তু ওইজনকে যে কথা দিয়েছিল যে আর ওইজন ওকে যে কথা দিয়েছিল সেই কথার খেলাফও করবে না, ও ওইজনকে বিয়ে করবে। ওর আরো ভাবিরা বলে তুমি এটা কি করছো, তোমার এখনো বিয়েই হয়নি, তোমার সামনে একটা ব্রাইট ফিউচার, কেন তুমি এইভাবে নিজেকে শেষ করে দিতে চাও? কিন্তু ওর সিদ্ধান্ত এবং অনর এবং বলে যে আজকে আপনারা যদি স্বীকার না করেন তাহলে আমি আপনাদের পরিবারের একজন হতে পারবো না, কিন্তু যতক্ষণ আপনি আমাকে নিজের ছেলের বউ হিসেবে মেনে না নিচ্ছেন ততক্ষণ আমি এখানে হাঁটু গেড়ে বসে থাকবো। তখন ওর মা মেনে নেয়। এদিকে আমরা সেনকে দেখতে পাই, যে ছিল মূলত এই যে লেডি চুয়ের এক্স বয়ফ্রেন্ড। তার কিন্তু মনে পড়ে এখন লেডি চুয়ের জন্য দরদ খুবই উতলে উঠছে। মানুষ যখন তার প্রেমে তাকে ধোকা দেয় তখন তার মাথায় কিছু থাকে না, ধোকা দেওয়ার পরেই তাদের ভালোবাসা উতলে ওঠে। এখন তার মনে পড়ছিল যে কিভাবে লেডি চু সব সময় ওকে প্রোটেক্ট করতো, আর এই প্রোটেক্ট করতে করতে একসময় তাদের ভিতরে ভালোবাসার বন্ধন গড়ে ওঠে। দুজনের ভিতরে সম্পর্কটাও ভালো চলছিল, কিন্তু একটা ডিউকের মেয়েকে বিয়ে করার জন্য মূলত তাকে ধোকা দিয়েছিল সেন। যদিও এর পিছনে হয়তো অন্য কোনো কাহিনী থাকতে পারে, যদিও সে বিয়ের দিন রাত্রেবেলায় তার স্ত্রীর সঙ্গে বাসযাত্রা পর্যন্ত যাপন করেনি। আজকে সে একটা ছবি আঁকছিল, সেই ছবিতে ফুলের কালার করতে গিয়ে যখনই তার বমি ওঠে আর সেই রক্ত সেই ফুল গাছে গিয়ে লাগে, মানে সেই পেন্টিং এ, আর সেটা একদম ফুলের মতো হয়ে যায়। যাই হোক, এদিকে জুনের ঘরে এসে উঠেছিল লেডি চু এবং ও চারিদিকটা ভালো করে দেখতে থাকে আর মনের মধ্যে কিছু সত্যি খুব খারাপ লাগছিল জুনের জন্য। তখন ওর দাসী আসার বলে আপনি কেন আমাকে রেখে এসেছিলেন? আপনি যেখানেই থাকেন আমি সেখানেই থাকতে চাই, যদিও আমি চাই না যে আপনি এই বিয়েটা করেন, কিন্তু আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে বিয়েটা করবেন নিশ্চয় আপনার ভিতরে অন্য কোনো প্ল্যান আছে, তাই আমি আপনাকে সমর্থন করি। এদিকে ওদের এক ভাই স্ত্রী আত্মহত্যা করতে যাচ্ছিল, সবাই এসে ওকে বোঝায়, প্রধানত ওকে এসে বুঝিয়েছিল লেডি চু আর বলে যে একটা জীবন শেষ হয়ে গেলে কিন্তু তোমার স্বামীর আত্মা শান্তি পাবে। সবাই ওকে অনেকভাবে বোঝায়, ও তখন বলছিল যে হ্যাঁ আমি ভুল করতে যাচ্ছিলাম। এবার লেডি চু যখন ওই রুম থেকে বাইরে বের হয়ে আসে তখন ওর পিছনে গিয়ে ইয়ান বলে তুমি সত্যি করে বলো তো যে কি জন্য তুমি আমাদের পরিবারে এসে ঢুকেছো? তুমি শুধুমাত্র আমার ভাইকে কথা দিয়েছিলে বলে এখানে আসোনি, বা আমার ভাইয়ের সঙ্গে তোমার ডিল করা কোনো সম্পর্ক ছিল না, সেটা আমি অন্তত খুব ভালো করে জানি। তাহলে তোমার মোটিভটা কি সেটা আমাকে বলো। লেডি চু বলে আমার মোটিভ যেটাই হোক না কেন আমি এখন তোমার পরিবারের সঙ্গেই থাকতে যাচ্ছি, এর থেকে বড় কোনো সত্যি আর নেই, তাই তুমি প্লিজ আমার পিছনে না লেগে থেকেই বরং নিজের ফ্যামিলির সঙ্গে থাকো, আর আমিও তোমার ফ্যামিলির সাথেই থাকতে চাই। তখন ওর শাশুড়ি মা এসে বলে তুমি আজকে হয়তো আমাদের সঙ্গে থাকতে চাইছো, কিন্তু তোমার দরজা সবসময় খোলা, তুমি যে কোনো মুহূর্তে এই বাড়ি থেকে চলে যেতে পারো, কারণ সামনে তোমার অনেক বড় একটা ভবিষ্যৎ পড়ে আছে। যাই হোক, এর পরের দিন ওদের সবার মানে যারা মরে গিয়েছে তাদের সবার উদ্দেশ্যে কিছু পাঠ করতে থাকে ইয়ান, আর পিছনে সমস্ত স্মৃতিগুলোকে যাপন করতে থাকে। ওদের সবাইকে একটা করে সুন্দর কফিনে তুলে দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় ওদের সমাহিত করা হবে। রাস্তা দিয়ে যখন কফিনগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক তখনই ঘটে একটা আতঙ্কিত ঘটনা। কিছুক্ষণ আগে আপনারা দেখেছিলেন চাউয়ানকে, তাকে কি আপনাদের মনে আছে? সেই যে জুডিশিয়াল মিনিস্টার, সেই লোকটি এখানে এসে বাচ্চাদের আর বলে আপনাদের ফ্যামিলির মৃত্যুতে গুরুতর অভিযোগ আছে, আপনাদের পরিবারের কারণে আমাদের এই দেশ যুদ্ধে হেরে গিয়েছে এবং সত্য রাজ্যের সৈন্য মারা গিয়েছে, তাই এখন যেহেতু ইয়ান বেঁচে আছে ওকে আমরা ধরে নিয়ে যাব এবং এই কফিন গুলোকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করতে দেওয়া হবে না। ইয়ান তখন বসে পড়ে আর বলে আজকে দিনটা অন্তত আমাকে সময় দিন, আর আমার পরিবার এই দেশের জন্যই মরে গিয়েছে, তারা কেন ক্রিমিনাল হতে যাবে? আপনাদের চাউয়ানের কে মনে আছে যে ও বলেছিল আমি সুযোগ পেলে প্রতিশোধ নিব, আর ওর কপালে আরো পাথর ছুঁড়েছিল ইয়ান, সেই জন্যই এখন সবার প্রতিবাদ করতে থাকলেও এই লোকটি এত খারাপ ভাবে যে এখানে কথা বলে যে আপনাদের মনে হবে ওকে একটু ঝাঁটার বাড়ি মারি। যেহেতু ওর দিকে এবার তরোয়াল তুলে ইয়ান বলে যে তুমি যদি আর একটাও পাও এদিকে বাড়াও তাহলে আমি তোমাকে খুন করে দেব। চাউয়ান তখন এক পা বাড়িয়ে বলে খুন করো দেখি, এমনিতেও তো দেশকে হারিয়ে দিয়েছো, এখন আবার খুন করতে এসেছো? ওদের মা তখন বলে ঠিক আছে, আমার পরিবারকে যদি নিষ্পাপ ঘোষণা করতেই হয় আমি নিজের জীবন দিয়ে দেব। তাই ওর মা কফিনের মাথা ঠুকে আত্মহত্যা করে আর নিজের পরিবারকে কলঙ্কিত হওয়ার হাত থেকে উদ্ধার করে। আর তার সদেও চাউয়ান বলে যে ইয়ানকে তো আমরা এখান থেকে ধরে নিয়ে যাবই এবং কফিন গুলোকে ওরা মাটি দিতে দেবে না। লেডি চু তখন বলে আপনি কত বড় অমানুষ, একবার ভেবে দেখেছেন? ঠিক তখনই এই রাজ্যে যত মানুষ ছিল সাধারণ তারা সবাই এসে চাউয়ানকে বলতে থাকে তুমি কোনোভাবে এখান থেকে ওদের কফিন গুলোকে নিয়ে যেতে পারবে না আর ইয়ানকেও নিয়ে যেতে পারবে না। কিন্তু এই চাউয়ান এতটাই খারাপ যে এখানকার মানুষজনদেরও ও মারধর করতে অনুমতি দিয়ে দেয় ওর সৈন্যগুলোকে এবং বলে
যে রাজার আদেশ এটা। ঠিক তখনই এখানে গ্রেট টিউটার এসে যায়, মানে দেশের শিক্ষামন্ত্রী আর কি। তবে তখনকার যুগে শিক্ষামন্ত্রীর মূল্য ছিল অনেক বেশি, তার কথা সবাই শুনতো। তো শিক্ষামন্ত্রী এসে প্রথমে চাওয়ানকে বলে, তোমার উপরে যদি কোনো দায়িত্ব দেয়া হয়েও থাকে তাহলেও কি তোমাকে 5 মিনিটের ভিতরেই এখানে ছুটে আসতে হবে? ইয়ানকে অন্তত ওর সকল ফ্যামিলির লোককে দাফন করতে দাও, তারপরে না হয় তাকে ধরে নিয়ে যেও। যদি এটা রাজার আদেশ হয়েও থাকে তাহলেও তো তুমি 1 ঘন্টা পরে আসতে পারতে, তাই নয় কি? আর এখানে এসে যেটা করছো সেটা খুবই অমানবিক কাজ, আমি এটা কখনোই হতে দেব না। ওই পরিবার একটা রয়্যাল পরিবার এবং তারা সব সময় এই দেশের প্রতি লয়াল ছিল। আর ইয়ানকে বলে, তুমি তোমার এই বাবা ভাইদের নিয়ে যাও, তাদের রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করো, পরের ব্যাপার পরে দেখা যাবে। এরপর ওদেরকে সেই গ্রাউন্ডে নিয়ে আসা হয় যেখানে ওদের সবাইকে দাফন করা হবে। যাই হোক, এখানে ওদের সবাইকে মাটি দেওয়া হয়ে যায়, কিন্তু এদের সাথে সাথে চাইয়ানও এখানে এসেছিল এবং এই লোকটির মুখের দিকে তাকালেই মনে হচ্ছিল যে একে মুখে ঝাঁটার বাড়ি মারতে পারলে। এবং এর পরে এখান থেকে চাওয়ানকে ধরে নিয়ে যাওয়া হয়। ইয়ানের যাওয়ার আগে ওকে লেডি চু বলে দেয় যে তুমি নিজের একটু খেয়াল রেখো, কারণ ওই লোক তোমাকে কারাগারে নিয়ে কতটা শাস্তি দেবে তা আমাদের বোঝা হয়ে গিয়েছে, তবে আমাদের উপর ভরসা রাখো, যেভাবেই হোক আমি তোমাকে বের করে আনবো। এরপর ও বাড়িতে চলে আসে এবং ও মনে মনে ভাবে যেভাবেই হোক আমাকে ইয়ানকে বের করতে হবে, কারণ ইয়ান তো কোনো অন্যায় করেনি। আর আমি এখানে শুধুমাত্র জুনকে এ কারণে বিয়ে করার জন্য এসেছি যাতে আমি এটা খুঁজে বের করতে পারি যে কে বা কারা শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়েছে আর কাদের জন্য আমার বাবা মা মারা গিয়েছে আর আমার ভাইয়ের এই অবস্থা। এদিকে আমরা কারাগারের ভিতরে ইয়ানকে দেখতে পাই, যাকে অনেক কঠোর ভাবে শাস্তি দিচ্ছিল চাওয়ান। চাওয়ান বলছিল, তোমার মনে আছে সেদিন তুমি আর তোমার ভাই মিলে অপমান করছিলে? সেদিনই নিশ্চয়ই এটা ভাবনি যে এরকম দিনও তোমাকে দেখতে হতে পারে। আর ওকে খুবই বাজেভাবে আঘাত করা হচ্ছিল। এদিকে ওর বাদবাকি ভাবিদেরকে দেখতে পাই, যারা সবাই একসঙ্গে বসে এই সমস্ত আলোচনা করছিল যে ওরা এই বাড়ি ছেড়ে চলে যাবে কিনা, যেহেতু ওদের স্বামী মারা গিয়েছে। কিন্তু কেউই তেমন ভাবে এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিল না, তবে একজন চাইছিল। ঠিক তখনই এদের ভিতরে প্রবেশ করে আর লেডি চু আর বলে, তোমাদের ভিতরে প্রবেশ করে তোমাদেরকে অপ্রস্তুত করেছি কিনা জানি না, তবে আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তোমাদের একটা স্বাধীনতা আছে, তোমরা যেখানে খুশি সেখানে যেতে পারো, এটা সত্যি। তবে আপাতত আমার মনে হয় আমাদের সবার একসঙ্গে থাকা উচিত, যতদিন না আমরা ইয়ানকে বের করতে পারছি। এখন ইয়ানকে বের করে আনাটাই আমাদের সব থেকে বড় প্রায়োরিটি। তাই আমি বলি তোমরা অন্তত আর কিছুদিন এখানে থেকে যাও, ইয়ানকে আমরা বের করি, এই কেসটা নিষ্পত্তি হোক, তারপরে না হয় যে যার মতো চলে যেও। আর এতে সবাই একটু আশা পাই এবং তারাও এখানে থেকে যেতে চায়। তবে যে মেয়েটা চাচ্ছিল না তাকে আমরা দেখতে পাই, সে কিছু লেটার পড়াচ্ছিল, এগুলো তার স্বামীর লেটার এবং তার খুবই মন খারাপ হচ্ছিল, বিধায় সে এগুলো পড়াচ্ছিল। তখন ওর সঙ্গে আলাদা করে লেডি চু কথা বলে আর তখনই ওই মেয়েটি বলে, তুমি হয়তো আমাকে ভাবছো যে আমি অনেক স্বার্থপর, আমার স্বামী মরে যাওয়ার সাথে সাথে আমি চলে যেতে চাইছি। লেডি চু তখন ওকে বলে, তুমি যদি নিজেকে ভালোবাসো আর নিজের স্বার্থের জন্য এখান থেকে চলে যেতে চাও তাহলেও সেটাতে তো কোনো অন্যায় নেই, নিজেকে ভালোবাসাটা তো কোনো অন্যায় নয়, তাই নয় কি? তুমি চলে যেতেই পারো, কারণ ছোটবেলা থেকে অনেক কষ্টে মানুষ হয়েছো, তুমি তোমার বাবা মার অবৈধ সন্তান ছিলে। আর তোমাদের পারিবারিক অবৈধ সন্তানকে যে ঠিক কতটা খারাপ সময়ের ভিতর দিয়ে উঠে আসতে হয় তা আমি খুব ভালো করেই জানি। এই জন্য তুমি সবসময় একটু আত্মজ্ঞানজয়ী, তবে আত্মকেন্দ্র হওয়াটাও খুবই খারাপ কিছু নয়। আমি তো সবাইকে এটাই বলবো যে নিজেকে ভালোবাসতে, যাতে কেউ মরে গেলেও আমরা না সুসাইড করতে বসি। আমি তোমাকে মনে মনে অনেক স্ট্রং এবং লয়াল মনে করি আর তোমার স্বামীকে অনেক ভালোবাসতে, এটাও আমি জানি। মেয়েটি বলে, তুমি ঠিকই বলেছো এবং সত্যি সত্যি আমি এরকম কিছু কথা এরকম কারো কাছ থেকে শুনতে চাইছিলাম, আমিও এখানে থেকে যেতে চাই, তবে আমার মনে হয় যে বাদবাকি সবার মতো আমি নই। তখন লেডি চু বলে, আমাদের আরো কিছুদিন একসঙ্গে থাকা উচিত। এরপর লেডি চু এর কাছে একটা চিঠি নিয়ে আসে তার দাসী, এতে সেন লিখেছে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। ওর দাসীকে বলে, কোনোভাবেই তো আমি সেনের সঙ্গে এখন দেখা করব না। সেদিন ওর ভাই মানে লেডি চু এর ভাই ওর সঙ্গে দেখা করতে আসে আর বলে, সেদিন গ্রেট টিউটারকে আমি বলেছিলাম যে যেন তিনি একটু যান এবং ওখানে ইয়ানকে কোনোভাবে এখন রক্ষা করেন। আসলে সেদিন গ্রেট টিউটার মানে ওই শিক্ষামন্ত্রী এই পথ দিয়েই যাচ্ছিল। তখন লেডি চু এর ভাই বলেছিল যে ওই ফ্যামিলি তো কোনো অন্যায় করেনি, তারা দেশের জন্য জীবন দিয়েছে, তাদের রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা তো রাষ্ট্রীয় দায়িত্ব। সেদিন গ্রেট টিউটার নিজের মনের ভিতর হয়তো অনুশোচনা অনুভব করেছিল, তাই তিনি শেষ মুহূর্তে সেখানে গিয়েছিলেন। তো এখন যদি ইয়ানকে বাঁচাতেই হয় আমাদেরকে এমন কিছু করতে হবে বা এমন কারো কাছে যেতে হবে যিনি রাজার কাছে এটুকু অন্তত বলতে পারে যে রাজা ইয়ানকে ছেড়ে দাও। আর তেমন কেউটি হলো রাজার বোন, যে
যেভাবেই হোক তার কাছে তোমাকে পৌঁছতে হবে। তখনই লেডি চুয়ের মনে পড়ে যে ওর সঙ্গে সেন দেখা করতে চেয়েছে, তো এই সুযোগটাকেই ও কাজে লাগায়। ও তখন রানীর দরবারের পিছনেই মূলত সেনের সঙ্গে দেখা করতে বলে। সেন ওর সঙ্গে দেখা করতে আসে। ও তখন চিৎকার করে করে কথা বলতে লাগে, মানে এত জোরে জোরে কথা বলছিল যে রানী উপর থেকে ওদের কথা শুনতে পায়। সেন ওকে বলছিল যে কেন তুমি এরকম একটা কাজে জড়িয়ে পড়লে, জুন তো মারাই গিয়েছে, তাহলে তুমি ওর পরিবারের সঙ্গে জড়িয়ে নিজের ভবিষ্যৎটা কেন নষ্ট করছো। ও তখন আরো জোরে বলতে লাগে ওরা লয়াল, ওরা ওই পরিবারের কোনো দোষ নেই, আমি একজনকে কথা দিয়েছিলাম ওকে বিয়ে করব, আর সেজন্যই ও ডেড বডিকে বিয়ে করলাম কি জ্যান্তকে বিয়ে করলাম এটা ম্যাটার করে না, আমি আমার প্রমিস রেখেছি। ঠিক তখনই রানী উপর থেকে বলে কারা এত চিৎকার করে কথা বলছে, তোমরা উপরে এসো। এবার ও সোজা উপরে চলে যায়। এটা মূলত রাজার বোন। যাই হোক, এই মহিলার কোনো স্বামী নেই এবং সে কিছু স্টুডেন্ট রেখেছে যারা সবসময় আশেপাশে থাকে। তো এই মহিলার কিন্তু অনেক বেশি রাগ এবং সে বেশ একটু অন্যরকম, তার একটা স্ট্রং পার্সোনালিটি আছে, একটা আলাদা ওয়ারা আছে। যাই হোক, এখানে আসার পরে সে প্রথমত পরিচয় নেয় যে লেডি চু কে এবং সে কি করছে ইত্যাদি ইত্যাদি। লেডি চু তখন সমস্ত কথা খুলে বলে এবং সে এটাও বলে যে আমি আপনার কাছে আসতে চেয়েছিলাম এবং আমি শুধু একটা কথা আপনাকে বলতে চাই যে ইয়ানের কোনো দোষ নেই, আপনি চাইলে ইয়ানকে বের করতে পারেন। আপনি জানেন যে ওই পরিবার আসলে দেশের জন্য কতটা কি করেছে এবং তারা নিজেদের প্রাণ দিয়ে দিয়েছে এই দেশকে বাঁচানোর জন্য। ইয়ান নির্দোষ, ওর কোনো দোষ নেই। এখন আপনি যদি রাজার কাছে একটু অনুরোধ করেন তাহলে রাজা হয়তো ওকে বের করে দেবে। তখন রানী বলে যে আমি কেন রাজার কাছে অনুরোধ করতে যাব, ইয়ান তো আমার কিছু হয় না, আর আমি কেন এই ব্যাপারে জড়িত হতে যাব। ঠিক তখনই ওনার যে একজন স্টুডেন্ট সেই কথা বলে ওঠে। সেই ছেলেটি বলে ইয়ান তো সত্যিই নির্দোষ, তাহলে আপনার কথা যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনি কথা বলুন। এবং এই কথা শুনে প্রিন্সেস বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে এই সব কারণ বলো যে কেন আমি ইয়ানকে হেল্প করব। আর যেহেতু লেডি চু অনেক বুদ্ধিমতী ছিল তাই সে এমন সুন্দর কিছু কথা বলে বা এভাবে প্রিন্সেসকে ইমপ্রেস করে নেয় যে প্রিন্সেস ওকে বলে ঠিক আছে, আমি তাহলে তোমাকে একটা প্রতিদান বলছি, সেই অনুযায়ী কাজ করো, তাহলে হয়তো ইয়ান বের হয়ে আসতে পারে। যাক, লেডি চু এই যাত্রা নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে প্রিন্সেসের মন কিন্তু জয় করে নিয়েছে। প্রিন্সেস বলে তোমার মানুষের মন জয় করার অনেক বড় একটা অ্যাবিলিটি আছে, সেটা আমি তোমার সঙ্গে কথা বলেই বুঝতে পেরেছি, এবং তুমি আমার স্টুডেন্টকে পর্যন্ত কথা বলাতে হেল্প করেছো, সেই পর্যন্ত আমার কাছে কিছু চাইছি। আর আমার কোনো স্টুডেন্ট যদি আমার কাছে কিছু চায় তাহলে আমি তা না করতে পারি না। তোমাকে যে প্ল্যানটা বলেছি তুমি সেই অনুযায়ী কাজ করো, যদি তুমি করতে পারো তাহলেই কেবল ইয়ানকে বের করতে পারবে। এরপর যখন লেডি চু চলে যায় তখন স্টুডেন্টের মুখে হাত দিয়ে প্রিন্সেস বলে বাহ, তুমি দেখছি অন্য কারোর হয়ে কথা বলছো, তা আমি তো তোমাকে বড় করেছি শুধু আমার হয়ে কথা বলার জন্য, মনে থাকবে এখন থেকে অন্য কোনো মেয়ের হয়ে কথা বলবে না। আসলে এই প্রিন্সেস একটু মনে হয় তার স্টুডেন্ট পাগল টাইপের ছিল আর কি, বা তার একটু আলাদা দর্শন আছে। যা হোক, সেটা আমরা পরে দেখব। এদিকে আমরা আবার সেনকে দেখতে পাই। সেন বাহিরে এতক্ষণ লেডি চু এর জন্য অপেক্ষা করছিল। ও লেডি চুকে বলে তুমি মনে হয় আমাকে ইউজ করলে না, তুমি আসলে ইয়ানকে বাঁচানোর জন্যই প্রিন্সেসের সঙ্গে কথা বলতে চেয়েছিলে, সেই জন্যই আমার সঙ্গে ওরকম জোরে জোরে কথা বললে। লেডি চু বলে হ্যাঁ, তোমাকে ইউজ করলাম আর তুমি সেটা বুঝতেও পারলে না। এটা বলেই ও ওখান থেকে চলে আসে। আর এর পরের দিন কিছু খাবার রান্না করে নিয়ে ও ইয়ানের সঙ্গে দেখা করতে সোজা চলে যায় কারাগারে। তো ইয়ানের অবস্থা একটু খারাপ ছিল, তো একটু তাও ভাব নিতে থাকে যে ওর কিছু হয়নি এইরকম, কিন্তু ওর এই ভাবের তো কোনো তোয়াক্কাই করে না লেডি চু। তবে লেডি চু ওর থেকেও 3 বছরের বড়। লেডি চু ওকে বলে তুমি কি এখান থেকে বের হতে চাও? ইয়ান বলে আমি তো তোমাকে বলেই দিয়েছি যে তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও, কেন তুমি আমাদের বাড়িতে এখনো আছো? লেডি চু তখন বলে শোনো, আমি তোমাকে যেটা বলছি, আমি যদি তোমাকে এখান থেকে বের করতে পারি তাহলে তোমাদের বাড়িতে আমাকে থাকতে দেবে, আর যদি আমি তোমাকে এখান থেকে বের করতে না পারি তাহলে আমি এমনি নিজে নিজে চলে যাব। এবার ইয়ান বলে তুমি আমাকে বের করবে মানে এটা কি বলছো? লেডি চু তখন বলে আমি যা বলছি তা ঠিকই বলছি, তুমি যদি এখান থেকে বের হতে চাও চুপচাপ এখানে থাকো আর নিজেকে একটু প্রোটেক্ট করার চেষ্টা করো। ইয়ান তখন বলে তুমি আমাকে যদি বের করতে চাও তাহলে সোজা যাও ফ্যামিলিতে যাও, ওখানে আমার একজন বন্ধু আছে যে মিস্টার ঝাওয়ের ছেলে এবং তার বাবা একজন ডিউক, তাকে শুধু গিয়ে বলবে যে আমার সঙ্গে যেন দেখা করে একবার।
তো এরপর আমরা সেই মিস্টার ঝাওয়ের ছেলেকে দেখতে পাই যে চুপি চুপি এই কারাগারের ভিতরে আসে ইয়ানের সঙ্গে দেখা করতে। ওই ইয়ানকে বলে, বলো আমি তোমার জন্য কি করতে পারি, তোমার জন্য যদি জীবনও দিতে হয় তাও আমি দিতে পারবো। ইয়ান তখন বলে, না না, অত বড় কিছু করার দরকার নেই, তোমার বাবার সঙ্গে তুমি যে ঝগড়াটা করেছো ওই ঝগড়াটাই মিটিয়ে ফেলো, বাবার সঙ্গে ঝগড়া মিটিয়ে ফেলে অনেক কাজ করা হয়ে যাবে। ও তখন বলে, সত্যি বাবার সাথে ঝগড়াটা মিটাতে হবে? এরপরে আমরা ঝাও ফ্যামিলির আরো 2 ছেলে মেয়েকে দেখতে পাই। এপাশে হলো মিস্টার ঝাওয়ের মেয়ে আর এপাশেটা হলো পালিত ছেলে। ওই ছেলেটা আবার লয়ার পদে আছে। যাই হোক, এদের 2 ভাই বোনের সম্পর্ক আবার ভালো, যদিও তাদের ওই ভাইয়ের সঙ্গে খুব একটা সম্পর্ক ভালো ছিল না। এবার মিস্টার ঝাওকে দেখানো হয় মিস্টার ঝাও কিন্তু খুবই রাগী একজন মানুষ, তার ছেলের সঙ্গে তার তো সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকতো। যদিও ছেলে আজকে তার বাবার সঙ্গে সমস্ত ঝগড়া মিটিয়ে ফেলতে এসেছিল, কিন্তু মিটাতে এসেও চিৎকার করে কথা বলছিল। ওর বাবা বলে, তুমি আমার সঙ্গে ঝগড়া মিটাতে এসেছো নাকি আবার ঝগড়া করতে এসেছো? তখন তার মেয়ে এখানে আসে আর তখন তার বাবা একটু অসুস্থতার ভাম করে সোজা বাইরে বের হয়ে আসে আর বলে, বাবা বাঁচা গেল, এটা বলে পালিয়ে যায়। যাই হোক, বাবার সঙ্গে ঝগড়া তো মেটাতে পারলো না। এদিকে আমরা আবার এদের বাড়ির দৃশ্য দেখতে পাই। লেডি চু ওর এক ভাবিকে এসে বলছিল, ইয়ানকে বের করার একটা রাস্তা পেয়ে গিয়েছি, তবে আমার আরো কিছু মানুষজন দরকার হবে, তুমি আমাকে হেল্প করবে তো? ওর ভাবি বলে, কি করতে হবে শুধু সেটা বলো। ও তখন ভাবিকে বলে যে আমার প্রিন্সেসের সঙ্গে কথা হয়েছে, প্রিন্সেস বলেছে যে যে কোনো একটা বাক্যই হয়তো বাঁচাতে পারে ইয়ানকে, হতে পারে সেটা ভালোবাসা, হতে পারে সেটা রেসপেক্ট, হতে পারে সেটা সেন্টিমেন্ট। লেডি চু এখন যে কয়টা কথা বললো তার প্রত্যেকটা কথার অর্থ আপনারা বুঝতে পারবেন কেন সে ভালোবাসা, রেসপেক্ট, সেন্টিমেন্টের কথা বললো। যাই হোক, এরপর রাত্রির বেলা ওরা 2 জন মিলে রাতের অন্ধকারে কিছু মেমোরিয়াল ট্যাবলেট নিয়ে, মানে এ পাশে যে ছিল সে তার স্বামীর মেমোরিয়াল ট্যাবলেট নিয়েছে আর ও পাশে যে ছিল লেডি চু তার শ্বশুর এবং তার স্বামীর মেমোরিয়াল ট্যাবলেট নিয়েছে তার, এবং ওরা মূলত 3টে মেমোরিয়াল ট্যাবলেট নিয়েছে এবং তারা রাজদরবারের সামনে আসে আর রাজার সঙ্গে দেখা করার জন্য একটা প্রার্থনা করে, কিন্তু রাজা তাদের সঙ্গে দেখা করে না, কারণ এরা এখন ক্রিমিনাল ফ্যামিলির। রাজা চাইলে যে কারোর সঙ্গে দেখা করতে পারে না, রাজাকে চারিদিকের অনেক ব্যাপার স্যাপার নিয়ে ভাবতে হয়। তাছাড়া রাজ্যময় এত এত মন্ত্রী মিনিস্টার আছে এবং তাদের কথাটাও তো শুনতে হয় একজন রাজাকে। ওরা ততক্ষণ বসে থাকে যতক্ষণ না রাজা ওদের সঙ্গে দেখা করে। এভাবে তো দিন গড়িয়ে রাত হয়ে যায়। রাজা তবুও ওদেরকে দেখা করার পারমিশন দেয় না, কিন্তু তবুও ওরা রাত্রি পর্যন্ত ওয়েট করে। তখন দেখা যায় ওদের বাড়ির আরো যে কয়জন বউ ছিল তারা সবাই সবার স্বামীর মেমোরিয়াল ট্যাবলেট নিয়ে এখানে চলে এসেছে, কারণ তারাও সবাই প্রার্থনা করতে চায়। তারা সবাই হাঁটু গেড়ে ওখানে বসে পড়ে এবং ওরা সবাই একসঙ্গে যখন প্রার্থনা করছিল তখন পিছনে ঘটে আরেক ঘটনা। ওরা সবাই পিছন ফিরে তাকিয়ে দেখে যে পিছনে এই রাজ্যের আরো অনেক মানুষই এখানে আসছে যারা সবাই রাজার সঙ্গে দেখা করতে চায় বা এই অনুষ্ঠানে তারাও যোগ দিল। তাদের কেউ না কেউ মারা গিয়েছে এই দেশের জন্যই জীবন দিয়ে শহীদ হয়েছে, তো তারাও এই অন্যায় সহ্য করতে পারেনি, সেই জন্যই তারা সবাই ওদের পিছনে বসে পড়ে। তবে রাজা তো ওদের সঙ্গে এখনো পর্যন্ত দেখা করছে না। এভাবে দিন গড়িয়ে রাত হয়ে যায়, আরো সময় প্রবাহিত হতে থাকে। রাজার তবুও মন গলে না আর এদের সঙ্গে দেখা করতেও আসে না। রাজার আসলে মন গলছে ঠিকই, কিন্তু রাজা কি করবে ভেবে উঠতে পারছে না। যারা এখানে অনুষ্ঠানে বসেছিল তারা এখানে কেউ কেউ অসুস্থ হতেও শুরু করে, অনেকে অজ্ঞান হয়ে পড়তে শুরু করে, তারা আস্তে আস্তে উঠে যেতে লাগে, কিন্তু এখানে মেমোরিয়াল ট্যাবলেট গুলো সবাই রেখে যাচ্ছিল। পরের দিন সকালবেলা যখন কোর্ট অনুষ্ঠিত হবে তখন কিছু মিনিস্টাররা কোর্টের উদ্দেশ্যে যেতে গেলে অনেকেই এই পথ না অবলম্বন করে অন্য পথ দিয়ে যাচ্ছিল, কারণ তাদের মনে হচ্ছিল যে ওদের সামনে দিয়ে যাওয়াটা ওদের অবমাননা করা সামিল হবে। অনেকেই এদেরকে সাপোর্ট করছিল, তারা বলছিল যে বা যারা বসে আছে তারা জাস্টিসের জন্য বসে আছি আর আমরা মনে করি জাস্টিস হবে। আর এটাই কিন্তু চেয়েছিল এরা, যে ওদের হয়ে কেউ না কেউ কথা বলুক, কথা বলে অনেক কিছু মিটে যায়। এদিকে আমরা লিংয়ানকে দেখতে পাই যে মূলত লেডি চুয়ের ভাই। সে অনেক কাল হলো কোর্টে যায় না, তবে আজকে সে কোর্টে যাবে, রাজার কাছে আর্জি জানাবে যাতে ইয়ানকে বাইরে বের করে দেয়া হয়। তার মা তাকে বারণ করলেও সে কোর্টের উদ্দেশ্যে হাজির হয়ে যায়। আজকে অনেকদিন পর সে কোর্টে এসেছে। কোর্টের সমস্ত মিনিস্টাররা এসে যখন দাঁড়ায় তখন প্রথমে লিংয়ান বলে, আমার মনে হয় ইয়ানের কোনো দোষ নেই, আমাদের এই বিষয়টা আরো খতিয়ে দেখা উচিত। তার অপরাধটা কি? ওই ফ্যামিলি বরাবরই দেশকে ভালোবেসে দেশের প্রতি লয়াল থেকে যুদ্ধ করে গিয়েছে। ইভেন উনি কথা বলার পরপরই আরো অনেকেই কথা বলতে শুরু করে। এখানে যে গ্রেট টিউটার ছিল সে গ্রেট টিউটারও রাজার উদ্দেশ্যে কথা বলতে শুরু করে। ইভেন আরো অনেকেই বলতে থাকে। ঠিক তখনই প্রিন্সেস এখানে চলে আসে আর প্রিন্সেস বলে, বাইরে যে বা যারা বসে আছে তাদের সবার সঙ্গে আরেকবার কথা বলা উচিত ছিল। একটু আগে এই পথে যাওয়ার সময় সে আশ্বস্ত করে এসেছিল লেডি চুকে আর বলেছে, তোমরা সবাই দারুণ কাজ করেছো আর আমি মনে করে জাস্টিস এবার হবে। তো রাজা তার এই বোনকে খুব
ভালোবাসতো। রাজা বলে আমি এসেছি আমার ভাইপোর জন্য। আমার ভাইপো বরাবরই ছিল অনেক বেশি কম বুদ্ধিমত্তার একটি ছেলে। তো ওর ভাইপোর যখনই মুখোশ খোলা শুরু করে রাজার বোন, তখন ক্রাউন প্রিন্সও সামনে আসা রাজার উদ্দেশ্যে বলে মহারাজা আমিও মনে করি যে ইয়ানের কোনো দোষ নেই, তারা তো দেশের জন্যই যুদ্ধ করেছে, তাহলে কেন ইয়ানকে ক্রিমিনাল করা হলো? আমার মনে হয় ওকে ছেড়ে দেওয়া উচিত। সাথে সাথে আরো মিনিস্টাররাও কথা বলতে শুরু করে। রাজা তখন তার কিছু লোকজন নিয়ে বাহিরে আসে এদের সবার সঙ্গে কথা বলার জন্য। রাজা এসে দেখে এখানে শুধু ওই পরিবারের সদস্যরাই নয়, বরং এই রাজ্যের অনেক মানুষ এখানে এসেছে। তো রাজা প্রথমে লেডি চুকে বলে তোমার কে মারা গিয়েছে? লেডি চু তখন বলে আমার হাজব্যান্ড মারা গিয়েছে ওই জুন, এবং আমার পরিবারের বাকি সবাইও মারা গিয়েছে। রাজা তখন বলে কেন তুমি ইয়ানকে মুক্ত করতে চাও? তখন ও রাজাকে বলে আমি মনে করি ইয়ান কোনো দোষ করেনি, আমার পরিবারের সবাই দেশের প্রতি লয়াল ছিল। তাও যদি আপনি মনে করেন যে ইয়ান দোষ করেছে, তাহলে আমার মনে হয় তা ক্রিমিনাল বানিয়ে জেলে না রেখে তাকে লড়াই করতে দেওয়া উচিত, যাতে সে ব্যাটল ফিল্ড করে মৃত্যুবরণ করতে পারে। তাকে সুযোগ দেওয়া উচিত। একজন বীর সবসময় বীরের বেশেই মরা উচিত। এরপরে রাজ্যের ভিতর প্রবেশ করে আর ইয়ানকে নিয়ে আসতে বলা হয়। ইয়ান তখন রাজাকে কুনিশ করতে গিয়ে ওর হাল এরকম হয়ে যায় যে পড়ে যাচ্ছিল। রাজা তখন বলে ওর এই অবস্থা কেন হলো? ওকে তো শুধুমাত্র আমি ক্রিমিনাল বানিয়ে রাখতে বলেছিলাম এবং ওকে মারধর তো করতে বলিনি। তাহলে আমার এই রাজ্যের কি এতটাই অধঃপতন হয়েছে যে কোনো একটা ক্রিমিনালকে এইভাবে বাজেভাবে আঘাত করা হয়? তখনই চাওয়ান বলে আমি তো আমার কাজটাই করেছি, ওর মুখ থেকে সত্যটা বের করার জন্য আমি ওকে আঘাত করেছি। তখন তো ইয়ানের খুব রাগ হয়ে যায়, কারণ রিয়ান জানে এই লোকটি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এটা করেছে, নিজের রাগ দমন করার জন্য ওকে মেরেছে। ইয়ান তখন সবার সামনে বলে ও আচ্ছা, এটা তাহলে রাজা তোমাকে করতে বলেনি? তাহলে তুমি এখন স্বীকার করো সেদিন যখন আমি আমার বাবা ভাইদের কবর দিতে গিয়েছিলাম, তখন যে তুমি আমাকে ধরতে গিয়েছিলে সেটা তোমাকে রাজা আদেশ করেছিল নাকি রাজা তোমাকে সেই আদেশটা করেইনি? ইভেন তুমি আমার বাবা মায়ের যে কফিন ছিল সে কফিন পর্যন্ত কেড়ে নিতে চেয়েছিলে। তাদের বলেছিলে যেন কমন মানুষের মৃত করে তাদের কবর দেওয়া হয়। ইভেন তুমি কবরটা পর্যন্ত দিতে চাইছিলে না, সেটাও কি রাজারই আদেশ ছিল? তুমি আমাকে এইভাবে মেরে যে আমাকে পঙ্গু বানিয়ে দিতে চেয়েছিলে, সেটাও কি রাজার আদেশ ছিল? আমার মা যে সবার সামনে ওভাবে মারা গেল, সুসাইড করলো, সেটাও কি রাজার আদেশেই করেছিলে তুমি? রাজার তখন খুব রাগ হয়ে যায়, বলে এই একটা কথাও বা একটা আদেশও তাও চাওয়ানকে দেওয়া হয়নি। চাওয়ান তাহলে রাজার অমতে রাজার বিরুদ্ধে গিয়ে এইসব কাজ নিজে কিভাবে করতে পারে? তাই রাজা তখনই প্রহরীদের ডেকে পাঠায় আর বলে চাওয়ানকে এক্ষুনি ধরে নিয়ে যাও আর এক্ষুনি ওকে কারাগারে নিক্ষেপ করো। এখন তো সবার প্রণব নড়ে যায়। সাথে সাথে সবাই বলতে থাকে যে ইয়ানকে যেন ছেড়ে দেওয়া হয়, মানে ইয়ানের পরিবার সবসময় লয়াল ছিল আর ওই ইয়ানেরও কোনো দোষ নেই। রাজা তখনই বলে ইয়ান তোমাকে মুক্ত করে দিচ্ছি, তবে তুমি আমার কাঁধের বর্ডানটাও একটু বোঝার চেষ্টা করবে। তার মানে ও যেন একটা গ্রেট জেনারেল হয় সেই কথাই বলল। এরপর রিয়ান যখন ওখান থেকে বাইরে বের হয়ে আসে তখন অনেক তুষারপাত হচ্ছিল, তাই ইয়ান বাইরে এসে দেখে বাকি সবাই চলে গিয়েছে, একমাত্র এখানে বসেছিল লেডি চু। ও তখন লেডি চু এর দিকে ছাতাটা এগিয়ে দিয়েই, তবে কেউ কোনো কথা বলে না। এদিকে আমরা দেখতে পাই প্রিন্সেসকে। প্রিন্সেসের জন্য অনেক কিছু রান্না করতে বলেছিল রাজা, তো সেই অনুযায়ী রান্না বান্না করা হলেও প্রিন্সেস একটা খাবারও মুখে দেয় না। প্রিন্সেস তার ভাইকে একটা কথাই বলে, আর তা হলো তোমার রাজ্যের চারপাশে অনেক শত্রু আছে, তোমার অনেক খারাপ মানুষ আছে, আর আমি মনে করি যদি নর্থ যে রাজ্যের সঙ্গে বারবার এভাবে যুদ্ধ চলতেই থাকে, তার থেকেও বরং কোনো একটা পিসফুল ম্যারেজের মাধ্যমে আমাদের এই যুদ্ধ বিদ্রোহটা কমিয়ে নাও, দেখো যেটা তুমি ভালো মনে করো। এটা বলে ওখান থেকে প্রিন্সেস চলে যায়। রাতের বেলা রাজার খুব খারাপ লাগে, কারণ তার বোন, এত আদরের বোন, এখান থেকে কোনো কিছুই খেয়ে গেল না। রাজা তখন বলে আমার বোনকে বিয়ে দেওয়া হয়েছিল অনেক রিয়েল একটা লোকের সঙ্গে, সে আমার বোনকে প্রতিদিন নির্যাতন করত, সেখান থেকে তাকে আমি বের করে এনেছিলাম। আমি আমার বোনকে অনেক যত্ন করি, তবে আমাকে রাজা বানানোর জন্য সে বিয়েটা করেছিল, তাই আজও আমার প্রতি তার রাগ আছে। এদিকে পায়ের চিকিৎসার জন্য একটা ডক্টর ডাকা হয়েছিল, যে পায়ে সেলাই করে দিয়ে গিয়েছিল ইয়ানের। এদিকে লেডি চু নিজেকে একটু সুবারব করার চেষ্টা করছিল। এদিকে আমরা সেনকে দেখতে পাই। সেন যেহেতু আজকে ইয়ানের হয়ে কথা বলেছে, তাই তার শ্বশুর নিং অনেক রেগে গিয়েছে, কারণ নিং আবার চাওয়ানকে ফলো করে, বা এরা হচ্ছে শয়তান গোষ্ঠীর লোকজন আর কি। যাই হোক, এদিকে নিজের জামাই তাকে কিছুটা সেন্টিং দেওয়ার জন্য কিছু গরম চা তার জামাতার হাতে দিয়ে একটু একটু করে ঢালতে থাকে। চাটা এতই গরম ছিল যে তার জামাইয়ের হাত পুড়ে যায়, কিন্তু ওকে এটা বুঝিয়ে দেয় যে এখন থেকে সাবধান থাকবে আর আমার কথাই শুনবে। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই ইয়ান সেদিন ওর সমস্ত ভাই বোনদের ডেকেছিল এবং তাদের সবাইকে একটা করে ডিভোর্স লেটার দিয়েছিল। ওর সমস্ত ভাবিদেরকে বলেছিল আমি আমার ভাইদের পক্ষ থেকে এই ডিভোর্স
লেটারগুলো তোমাদের দিচ্ছি। তোমাদের যদি কারোর মনে হয় এই বাড়ি ছেড়ে চলে যাবে তারা এখানে সাইন করে দিও, আর যারা থেকে যেতে চাও তারা থেকে যেতে পারো। তখন ইয়ানের দিকে উদ্দেশ্য করে লেডি চু বলে, আমাকে এটা কেন দিচ্ছ? আমাদের তো ডিলই হয়েছিল তোমাকে আমি বের করে আনতে পারলে আমি এখানে থাকতে পারবো, তাই এটা আমি নিচ্ছি না বলে ও ওখান থেকে বাইরে বের হয়ে আসে। বাইরে যখন ও বের হয়ে আসে তখন ও ছোট বোনকে দেখতে পায়। ওর ছোট বোন খুবই রাগারাগি করে ওকে বলছিল, তোমার জন্য আমাদের আর কত কিছু সহ্য করতে হবে, তোমার জন্য সেন আমাদের বাড়িতে গিয়েছিল, সে ভাইয়ের সঙ্গে সমাজত করার চেষ্টা করছে, ইভেন আমাদের পর্যন্ত উপার্জন করার চেষ্টা করছে যাতে তুমি এই বাড়িটা ছেড়ে চলে যাও। কেন তুমি এসব করছো? নিজের বাড়ি ছেড়ে এখানে পড়ে আছো আর আমাদের মান সম্মানের 12টা বাজাচ্ছ। তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে সেন আসলে এখান থেকে মানে এই ইয়ানের ফ্যামিলি থেকে ওকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। লেডি চু এই ফ্যামিলিতে কেন পড়ে আছে সেটা সেন বুঝতে পারছিল না এবং সেনের কাছে মনে হয়েছে লেডি চু যদি এখানে থাকে তাহলে ওর লাইফটা অনেক রিস্কের ভিতরে থাকবে, তাই সে চেষ্টা করছিল যে কোনো ভাবেই হোক ওর ফ্যামিলিকে ম্যানেজ করে অন্তত চ্যানিয়নের বাড়ি থেকে লেডি চুকে নিজের বাড়িতে নিয়ে আসা যায়। এই কথা শোনার পর লেডি চু বলে, ঠিক আছে আমি ব্যাপারটা ভেবে দেখছি। ঠিক তখনই এখানে ওর ভাবিরা সহ ইয়ান পৌঁছে যায়। ইয়ান তখন বলে, তোমাকে বারবার করে বলেছি যে তোমার একটা আলাদা জীবন আছে, তুমি সেখানে ফিরে যাও, তোমার এই ডিভোর্স পেপারটা তুমি নিয়ে যাও, তুমি এটাতে সাইন করে দাও আর নিজের মতো আলাদা করে বাঁচো। আমরাও চাই না তোমার মতো ঝামেলা আমাদের ফ্যামিলিতে থাকুক। ওর ভাবিরা বোঝায়, দেখো তুমি একটা মৃত মানুষকে বিয়ে করেছো, তাই আমাদের মনে হয় তুমি চলে যাও। তখন ওই ডিভোর্স পেপারসটা নেয় আর ওটা নিয়ে সোজা লিংয়ের বাড়িতে চলে আসে আর সেনকে বলে, ওগো তুমি কোথায় ছিলে? আমি দেখছি ইদানিং তুমি আমাকে অনেক বেশি করে ভালোবাসছো, আমারও না আর তর সইছে না, তুমি কখন তোমার স্ত্রীকে ডিভোর্স দেবে? আমরা বিয়ে করব কবে? তখন ওর স্ত্রী হাঁ হয়ে যায় আর বলে, তার সামনে এসব কিছু করে বেড়াচ্ছে। ডিউক লিং এর সামনে ওই এগুলো বলছিল কারণ ওই ফ্যামিলিতে গিয়ে সেন অনেক ঝামেলা করে এসেছে, তাই চু এখন ডিউক লিং এর সামনে এমন ভাবে ছোট করছিল সেনকে যে এই বাড়িতেই একটা ঝামেলা হয়ে যায়। এরপরে চু একটা ডিভোর্স পেপার দেয় আর সেটা সেনের কাছে দিয়ে বলে, তোমার জন্য আমি অলরেডি ডিভোর্স পেপার বানিয়ে নিয়ে এসেছি, তুমি তোমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তারপর আমাকে বিয়ে করতে চলে এসো। এরপর এটা বলে ও যখন বাইরে বের হয়ে আসে তখন ও দেখতে পায় ইয়ানের যে গার্ড, সে গার্ড এখানে লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিল। ও তখন এসে বলে, ও আচ্ছা, তা তুমি এখানে কি করছো? ওর গার্ড তখন বলে, আমি তো এই পথ দিয়ে যাচ্ছিলাম। তখন লেডি চু বলে, তো তোমার মাস্টার কোথায়? সে নিশ্চয়ই তোমাকে এখানে তদারকি করতে পাঠিয়েছে যে ডিভোর্স পেপারটা আমি নিয়ে কি করি, তাই না? ওই গার্ড তখন ধরা পড়ে যায় আর এদিকে ডিউক লিং তো অনেক বেশি রেগে গিয়েছে তার জামাতার উপর। তার জামাকে সে অনেক গালিগালাজ করে আর ফর্দার যদি দেখেছি যে তুমি পরে কোনো ঝামেলা করেছো তোমার খবর আছে। এরপরেই সেন ওই ডিভোর্স পেপারটা খুলে দেখে ওর ভিতরে কোনো কিছু লেখা তো ছিল না, এরকম একটা চিত্র রাখা ছিল। সেন তখন বলে, তুমি ভালোভাবেই আমাকে ঘোল খাইয়েছো সেটা আমি বুঝতে পেরেছি, ঠিক আছে যেটা তোমার ভালো মনে হয়। এদিকে আমরা দেখতে পাই একটা পতিতালয়ের দৃশ্য যার ভিতরে ইয়ান প্রবেশ করছিল। তবে ইয়ান তো কোনোদিনও পতিতালয়ে আসেনি, তবে আজকে কেন এখানে এসেছে? ইয়ান মনে মনে বলে, আজকে সে লুসিফার সঙ্গে দেখা করতে এসেছে। লুসিফা হলো সেই লোক যে মূলত ওই ক্রাশ প্রোটার ডিজাইন এঁকেছিল। এরপর আমাদের লুসিফাকে দেখানো হয়, এই হলো সেই গ্রেট লুসিফার যে নিজের আর্সেনাল গুলোতে একটা ক্রসবো বানিয়েছিল। ক্রসবো মানে আপনারা বুঝতে পেরেছেন, যুদ্ধ করার জন্য ওই সেই অস্ত্রটা যেটা বেশ আধুনিক, সেটা এই বানিয়েছিল। তবে লুসিফা ইয়ানকে বলে, তোমার পুরো পরিবার যে কিছুদিন আগেই মারা গিয়েছে তার জন্য আমি মর্মাহত, তো তুমি এখানে কি করতে এসেছো? ও তখন বলে, আমি একটা বিশেষ কারণে এখানে এসেছি। এদিকে আমাদের এখানে একটা মেয়েকে দেখানো হয়, সেটার কেউ না, সেটা ছিল লেডি চু। লেডি চুকে দেখে সে অন্যরকম কাপড় চোপড় পরছিল, নিশ্চয়ই সেও এই ব্রথেলের উদ্দেশ্যেই আসবে বলেই পড়ছিল, কারণ সে জানতে পেরেছে যে ইয়ান অলরেডি ব্রথেলে এসেছে। তাই ইয়ান লুসিফাকে বলে, আমার মনে হয় যে তোমার আঁকা ডিজাইনটা সেটা অলরেডি অনেক আগে অন্য কেউ জানতে পেরে গিয়েছিল। ঠিক তখনই দেখা যায় যে এখানে কিছু মেয়েরা এসে অনেক টানাটানি করতে থাকে ইয়ানকে। ইয়ান তাদের সবাইকে বলে, সরি আমাকে ক্ষমা করবেন, আমি আসলে অন্য কোনো উদ্দেশ্যে এখানে আসিনি। তাদের সবাইকে কোনো রকমের মাপটা চেয়ে বিদায় করে দেয়। তারপর লুসিফা তাকে বলে, তুমি বলো যে তোমার এই আগে ডিজাইনটা শত্রুপক্ষের হাতে কি করে গেল? এবং ওর একটা ছোট্ট পার্স দেখালে লুসিফাকে। লুসিফা ওটা দেখা মাত্রই বলে, আরে এটা তো আমারই ডিজাইন করা, কিন্তু এই ক্রসবোর্ডটা তো আমি এখনো বাজারে পাবলিশ করিনি, তাহলে এটা শত্রুপক্ষের কাছে কিভাবে যেতে পারে? ইয়ান তখন বলে, আমি এটা জানতেই এখানে এসেছি, আমার ভাইয়ের শেষ স্মৃতিচিহ্ন এটা, ও আমার কাছে এটা দিয়ে গিয়েছিল। লুসিফা তখন বলে, তুমি আমাকে সন্দেহ করছো নাকি? আমি কেন এটার বিষয়ে শত্রুপক্ষের কাছে দিতে যাবো? দেখো তুমি যদি এইসব মনে করো তাহলে তুমি ভুল জায়গায় এসেছো বলে ও এখান থেকে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় এখানে প্রবেশ করে লেডি চু এবং ওর মাথায় এরকম একটা হেয়ারফোন মেরে এসেছিল যার ভিতরে একটা সুগন্ধি ছিল, আর এই গন্ধ শুকে আবার
আবারও ভিতরে প্রবেশ করে লুসিফা। ও মূলত লুসিফাকে ইমপ্রেস করার জন্যই এখানে এসেছে। তো এখানে প্রথমেই এই রূপে যখন দেখে ইয়ান চোখে, তখন ও অবাক হয়ে যায়, বলে যে ও এখানে কি করতে এসেছে। ওকে চিনতে ইয়ানের একটুও দেরি হয় না, শুধুমাত্র চোখ দেখেই তাকে চিনে ফেলেছে যে এটা লেডি জু। আর এর সাথে সাথে এই ড্রামার প্রথম পর্বটা শেষ হয়ে যায়। ড্রামাটা কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লেগেছে? আর এই ড্রামাটার ভিতরে যে এতটা পর্যন্ত এতটা ইমোশনাল ছিল, আমার হয়তো ড্রামাটা বলতে গিয়ে হয়তো একটু হয়তো চোখে পানি চলে এসেছিল, কিন্তু আমার কাছে ড্রামাটা সত্যি খুবই সুন্দর লেগেছে। আর আশা করব তোমাদের কাছেও অনেক সুন্দর লাগবে। তো ড্রামাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর দেখা হবে পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।